সন্ধ্যা আজকে একটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু জানাতে এসেছি এবং তা হচ্ছে মধ্যরাতে আমাদের সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটল সেটার বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে। আজকে একটি জরুরি সভা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। ওনার সাথে থাকবেন সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আমাদের পুলিশের আইজিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, তিনি থাকবেন সদস্য সচিব, থাকবেন সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং 3জন বিশেষজ্ঞ। তারা হচ্ছেন বুয়েটের থেকে একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। ওনাদের নাম হচ্ছে ডক্টর তানভীর মঞ্জুর, ডক্টর ইয়াসির আরাফাত এবং পরের জন্য নামও দেখা যাচ্ছে ইয়াসির আরাফাত। তো এই কয়জনের সমন্বয়ে যে কমিটিটা গঠিত হয়েছে সেই কমিটিটা এই বিস্ফোরণের কারণ, উৎস এগুলো খুঁজে বের করে আগামী 3 দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আমাদেরকে দেবেন। এই যে দুঃখিত, এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করে আমাদেরকে বলবেন উৎস কি, কারণ কি, এটা তারা আমাদেরকে 3 দিনের মধ্যে জানাবেন। এটা আমরা মনে করেছি যে আপনাদেরকে আমাদের জানিয়ে দেওয়া দরকার, সেজন্যই আজকে আমরা আপনাদের সামনে এসেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। আমার ফায়ার বলা উচিত ছিল, সেখানে হয়তো আমি বিস্ফোরণ শব্দটা বলে ফেলেছি, বাট ফায়ার। জি বলেন। না, এইরকম তো আসলে না। সরকার এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের সকলের নিরাপত্তার বিষয় এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে। ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে, যার জন্য আমরা 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি। আমি দেলোয়ার হোসেন কালীগঞ্জে কাজ করি। আপনারা আজকে সরেজমিনে এখানে গেছেন, কয়েকজন উপদেষ্টা আপনারা যারা আছেন সবাই সেখানে গেছিলেন, আমরাও ছিলাম। আপনারা আগুনটা দীর্ঘ সময়ে আগুনটা আমরা দীর্ঘদিন সচিবালয়ে দেখেছি, এর আগেও মাঝে মধ্যে ছোটখাটো এরকম দুর্ঘটনা হয়েছে, কিন্তু এবার আগুনটা এত দীর্ঘ সময় লাগানোর কারণ কি? প্রায় 7 ঘন্টারও বেশি সময় লেগে গেছে। আর একই সঙ্গে রাস্তায় ঘটনা আমরা দেখেছি দুঃখজনকভাবে, যে একই সাথে দুটো ঘটনা শুরু হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে ফায়ার কর্মী যিনি মারা গেছেন, আজকে আমাদের ক্রয় সংক্রান্ত একটি কমিটির মিটিং ছিল, সেখানে আমরা একটা শোক প্রস্তাব তার জন্য নিয়েছি। আর আগুনটা আরও আগে নিভানো যেত কিনা, আগুন নেভাতে বিলম্ব হয়েছে কিনা, এইগুলো কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত আমরা উত্তর দিতে পারবো না। আরেকটি বিষয়, যে এখানে আপনারা শুরুতে গেছিলেন 7 জন ব্যক্তি গেছিলেন, হ্যাঁ, যার যার অবস্থান থেকে প্রত্যেকেই কথা বলেছে এবং আপনারাও যদি প্রথম দিকে কেউ যেয়ে থাকেন, কেউ কোনো ভিডিও করে থাকেন যেটা হয়তো আমাদের কাছে নেই, আমরা যারা সকালে গেছি, সেগুলো দিয়েও আপনারা তদন্ত করবেন যে এই কমিটি, সেই কমিটিকে দয়া করে সাহায্য করবেন। অনেক প্রশ্ন অনেকের মনে আছে, সব প্রশ্নের উত্তর যদি আমরা আমাদের মতন করে দিতে থাকি তাহলে তার তদন্ত কমিটি করে কোনো লাভ হচ্ছে না। তদন্ত কমিটিকেই যার যা বক্তব্য আছে, যেমন আপনি যে বক্তব্যটা বললেন সেটা জানিয়ে দেওয়া হবে। অন্য কারো কাছে যদি অন্য কোনো তথ্য মনে হয় যে এটাও তদন্ত কমিটির দেখা উচিত, আপনারা সেটা জানিয়ে দেবেন। কারণ এই ঘটনা অবশ্যই একটা সুষ্ঠু এবং বিস্তারিত তদন্ত হতে হবে। এটা আজকে যে ঘটনা ঘটলো, এটা যদি কোনো কারণটা যখন আমরা নির্ধারণ করব, সেই কারণ অনুযায়ী আমরা অবশ্যই সিদ্ধান্ত নিব। এই ঘটনা আর যাতে কখনো না ঘটে সেটাকেও আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন ওর যে কার্যালয়, ওর আর ওখানে বসারই কোনো উপায় নেই, পুরোটা কার্যালয়ই তার নথি যা আছে সব পুড়ে গেছে।
তো এই ধরনের ঘটনা এখানে নিরাপত্তার ব্যত্যয় ছিল কিনা, অন্য কোনো বিষয় ছিল কিনা, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, এগুলো সবই এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। যার যেটা মনে হয় আমাদের মতামতগুলো আমরা তদন্ত কমিটিকে জানাবো। জি, মাননীয় উপদেষ্টা, আমার যেটা জানার বিষয় যে কয়টি মন্ত্রণালয়ের নথি আসলে পুড়ে গেছে আর সেই নথিগুলো কি রিকভারেবল কিনা? আমি একটু অ্যাড করে দেই কি ধরনের নথি আসলে ধ্বংস সব ধরনেরই। স্ট্যাটাসও দিয়েছেন। প্রায় প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে আমাদের ডাক টেলিযোগাযোগ বিভাগ বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ডাক টেলিযোগ ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যেই শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না। আমরা স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব গ্রহণ করার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি। বিশেষ করে একটা জেলায়, পিরোজপুর জেলায় যেই বিভিন্ন প্রকল্পের যেই বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি, এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। সেটার বিস্তারিত তদন্ত এখনো চলছে, তবে সেটা আমরা প্রথমে ধারণা করেছিলাম যে সেই তদন্তের যেই ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে এটা সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে আছেন। তো এই যে অর্থ লোপাটের যে বিষয়টা, এটাকে আমরা রিকভার করে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবো। মাননীয় উপদেষ্টা, আপনারা আজকে বলেছেন যে সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র হতে পারে। প্রথম কথা হচ্ছে কাউকে এখানে ছাড় দেওয়া হচ্ছে না। কাউকে অপরাধী সাব্যস্ত করার আগে রাষ্ট্রীয় পর্যায়ে তার বিরুদ্ধে একটা তদন্ত তো করতে হয়। সেই তদন্তের কাজ করে অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অনেককেই চাকরি থেকে সরানো হয়েছে, কাউকে কাউকে ওএসডি করা হয়েছে, কেউ কেউ এমনকি কারাগারেও গেছেন। ফলে ছাড় দেওয়া হচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশাসনকে গতিটা রেখে একই সাথে ঢেলে সাজানোর কাজটাও আমরা করছি। এটা এমন না যে কোনো একজন দাগী আসামি আছেন যার বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের কাছে এসছে, কিন্তু আমরা কোনো তদন্ত প্রক্রিয়া শুরু করিনি। ফলে যেহেতু আইনানুগ প্রক্রিয়া ফলো করে সরকারকে এগোতে হয়, সেজন্য সরকার সেই আইনানুগ প্রক্রিয়া ফলো করছে। ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে আমরা অনেক ডিজিটালাইজেশনের কথা শুনে দায়িত্বে এসেছিলাম। আবারও বলছি যে আমরা ক্ষমতায় এসেছি এটা মনে করি না, দায়িত্বে এসেছি। তো আজকে এই আগুনের ঘটনার পরে আমরা দেখলাম যে আসলে যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালাইজেশন, এইগুলোর খুব সুফল কিন্তু আমরা কোনো মন্ত্রণালয়েই পাচ্ছি না। নামকাওয়াস্তে একজন কর্মকর্তা, নামকাওয়াস্তে একটু প্রযুক্তি, কিন্তু ডিজিটালাইজেশন বলতে যেটা বুঝায় সেটার কিন্তু কোনো সুফল এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা আসলে পাচ্ছি না। মাননীয় উপদেষ্টা, আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সচিবালয় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে কি পর্যাপ্ত কোনো ব্যবস্থা ছিল না? এই প্রশ্নটা আপনার মতন আমাদেরও, কারণ বাংলাদেশ সচিবালয় তার একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। সেই নিরাপত্তা ব্যবস্থাটা
কি আদৌ ফেল করেছে, এটা কি কোনো মনুষ্য সৃষ্ট বিপর্যয় নাকি এটা অন্য কোনো বিপর্যয়, এগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদেরকে তদন্ত কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। আপনি যদি তদন্ত কমিটির গঠনটা দেখেন তাহলে আপনি বুঝবেন যে সবকটা সম্ভাবনাকে মাথায় রেখেই আমরা আগাচ্ছি। কিন্তু এইখানে ধারণা আলোচনা করাটা ঠিক হবে না, অন্তত সরকারের পক্ষ থেকে ধারণা আলোচনা করাটা ঠিক হবে না। মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পরিচালনা করার জন্য, কার্যক্রম চলমান রাখার জন্য আমরা অন্যান্য সরকারি বিভিন্ন দপ্তর যেখানে জায়গা খালি আছে সেই জায়গাগুলোতে রিলোকেট করার প্রক্রিয়া শুরু করেছি। অলরেডি আমরা খুঁজে দেখছি যে কোথায় কোথায় খালি আছে, কোথায় কোথায় মন্ত্রণালয়গুলোর কার্যক্রম আপাতত অস্থায়ীভাবে পরিচালনা করা যায়। পর্যাপ্ত বা অপর্যাপ্ত গোয়েন্দা তথ্য থাকলেও সরকার ব্যবস্থা নিত। তো তথ্যের প্রবাহটা আমাদের ঠিক আছে কিনা সেটাও আমাদেরকে তদন্ত কমিটির মাধ্যমে দেখতে হবে, কিন্তু নিশ্চয়ই তথ্য থাকলে আমরা বসে থাকতাম না। জি, আমরা তান্ত্রিক মুখ দেখে না, অনেক সময় সেটা পিছিয়ে যায় বা সেখানে প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে একটি বড় ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসের মধ্যে বড় এরকম সচিবালয় কখনো ঘটেনি। তো এই যে 3 দিনের কথা আপনারা বলছেন, এটা কি 3 দিনেই থাকবে নাকি আরো প্রতিবেদন জমা দেওয়ার সময় দেবেন? আচ্ছা, 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন তারা দেবেন। আমরা ওখানে অফিস করি, এটা তো আমাদেরও নিরাপত্তার বিষয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির বিষয়, ফলে 3 দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন, সবাই দেখতে পাবেন। তদন্তের স্বার্থেই হয়তো প্রাথমিক রিপোর্টটা দেওয়া সম্ভব নাও হতে পারে, কিন্তু ফাইনাল রিপোর্ট যখন হবে এবং সেটাও দ্রুততার সাথেই হবে, সেটার কপি আপনারা সকলেই পাবেন। আমাদের কমিটিতে একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এই জন্যই নেওয়া হয়েছে, আগুনের ধরন দেখে কমিটির এই যে বুয়েট থেকে নেওয়া হয়েছে ওনারাই আসলে বলতে পারবেন যে এখানে উৎসটা কি ছিল। প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ বা প্রাথমিক যারা ওখানে ছিল রাতের বেলা তাদেরকে যেটা জিজ্ঞেস করা হয়েছে এবং সে প্রেক্ষিতে তারা যেটা বলেছে এটা অলরেডি আপনারা জেনে গেছেন এবং আপনারা বিভিন্ন জায়গায় দিয়েছেন, যে একজন প্রহরী এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় একটা ধোঁয়া দেখতে পেয়েছে এবং তারপরেই সে সকলকে অবহিত করেছে। সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকে, কারা কারা থাকে? সচিবালয়ে নিরাপত্তার জন্য একজন এসপি থাকেন, একজন এডিশনাল এসপি থাকেন, একজন এএসপি থাকেন, আর প্রায় এদের সংখ্যা মানে পুলিশের সংখ্যা প্রায় 560 এর মতো থাকে, অনেক সময় কম বেশি হয়। আর আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি থাকে মন্ত্রণালয় থেকে, যে উনি আপনাদের পাস এগুলি দেখাশোনা করেন। মানে ডিউটিটা তো শিফটিং ডিউটি, সবাই তো শিফটিং ডিউটিতে করতে থাকে। তো যেমন ধরেন রাত্রে যেমন নর্মাল গার্ড যদি থাকে 2-6 যদি গার্ড থাকে, একজন গার্ড কমান্ডার থাকে, 2 জন 4 ঘন্টা 4 ঘন্টা করে থাকে, একজন 2 ঘন্টা, 2 জন গার্ড 4 ঘন্টা দিল, আবার 2 জন গার্ড 4 ঘন্টা দিল, আবার 2 জন, কিন্তু ফুল রাত তো সবাই জেগে থাকে না, একটা শিফটিং ডিউটি করে এটা একটা ওই কমান্ডার নির্ধারণ করে দেয়। ভবনগুলাতে মানে 13 দিকটা গার্ড থাকে, প্লাস একটা মোবাইল গার্ড থাকে, কতগুলি মোবাইল গার্ড থাকে, প্লাস আপনারা জানেন আবার ভবনে কিন্তু কতগুলি আছে, টাওয়ার আছে, 7টা টাওয়ার আছে, আবার টাওয়ারেও গার্ড থাকে। আচ্ছা, একটু জানতে চাই, ভেতরে কি সিসি ক্যামেরা ছিল কিনা বা সিসি ক্যামেরা ফুটেজগুলো আপনারা সংগ্রহ করেছেন? জি জি, সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাইনাও মনে সংগ্রহ করা হয়ে গেছে। সচিবালয়ের কি ইন্টারনাল ফায়ার ফাইটিং সিস্টেম আছে? থাকলে সেটা আছে আছে আছে, সচিবালয়ে ইন্টারনাল ফায়ার সিস্টেম আছে। এখন ধরেন যে লোক না থাকলে ওই ইন্টারনাল গুলি চালাবে, আর সচিবালয়ের ভিতরে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এবং লোক সবসময় থাকে, ওই গাড়িটি কিন্তু সবাই রাখছে, ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই 7 নম্বর বিল্ডিং এর মাঝখানে এই গাড়িটা থাকে। ঠিক আছে, আমার মনে হয় আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফোন আছে, এটা কারটা, এইগুলো কার ফোন? শফিক ভাই, এটা কি আপনার ফোন? ও